প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে। এটি ৮০ এবং ৯০ দশক, ৮০ অথবা ৯০ দশকের একটা বাংলা সিনেমার জনপ্রিয় গান। পরের লাইনটা আমরা যাচ্ছি না। আমরা আজকে খবর নিয়ে কথা বলবো। খবর যারা তৈরি করে, অর্থাৎ খবর যারা তৈরি বলবো না, খবর যারা সংগ্রহ করে, অর্থাৎ সাংবাদিক, সেই সাংবাদিকদের নিয়ে কথা হবে। সাংবাদিকতা নিয়ে কথা হবে, অপসাংবাদিকতা নিয়ে কথা হবে। এবং এই কথাগুলো বলবে যে সেটা শুনবো আমি তাজবির সজীব। আপনারা দেখছেন BD24 লাইভ প্রেজেন্ট, অর্থাৎ BD24 লাইভের একটা শো, ভিজুয়াল কন্টেন্ট শো, তাজবির সজীব শুনতে চাই, আমি শুনতে চাই। আর বলার জন্য এসেছেন সাংবাদিকতা করেন, সাংবাদিকতা করান, অর্থাৎ সম্পাদক একটা দৈনিক পত্রিকার নাম প্রতিদিনের কাগজ। আমরা এখন কথা বলবো খায়রুল আলম রফিকের সাথে। আসেন কথা বলি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু এই প্রশ্নটা যে একটু ঘুরিয়ে করি, একজন সাংবাদিক হিসেবে কেমন আছেন আপনি? সাংবাদিক হিসেবে ভালো নেই আমি। কেন, যদি একটু বুঝিয়ে বলতেন। নেই কারণে আমরা যেমন বিগত সরকারের কথা বলি, যেমন আওয়ামী লীগ সরকার যখন গঠন ছিল তখন কিন্তু প্রায় ১৬ বছর আমরা প্রথম এক যুগের মাঝামাঝি সময় থেকে আমরা কেমন ছিলাম। আমাদের সময়টা ছিল খুব আতঙ্কের মধ্যে। সময়টা কেন আতঙ্ক? কেন আতঙ্কটা ছিল? আইসিটি প্রথম ছিল আমাদের সাধারণ ধারা একটি আইন, যে আইনের হাত বাঁধা ছিল। পরে আমাদের কাছে যুক্ত হলো সাধারণ ধারা থেকে আইসিটি আইন যুক্ত হলো। আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী, জনাব তাজবির সজীব আপনি বলেছেন, আমরা আগেও ভালো ছিলাম না, মাঝামাঝিও ভালো ছিলাম না, এখনো আমরা ভালো নেই। আচ্ছা, ওই ১৫ বা ১৬ বছরের কথা যদি বলেন, আপনি বললেন হাত বাঁধা ছিল। হাতটা কেন বাঁধা ছিল? আপনারা কি হাত খোলার চেষ্টা করেছেন? প্রশ্ন এইটা। আমাদের বেঁধে কে রেখেছিল? শেখ হাসিনা না শেখ হাসিনা শাসনামল? না, আমাদের সিস্টেমটা হলো আমাদের আইন বাঁধা ছিল। আমাদের আইনের দিক থেকে যে এমন কিছু রিপোর্ট ছিল আমাদের, যে রিপোর্টগুলি করলে আমাদের হাত বাঁধা। কিন্তু প্রশ্নটা যদি আমি এভাবে করি যে সাংবাদিকতা বা সাংবাদিকদেরকে কিন্তু স্তম্ভ বলা হয় রাষ্ট্রের। সেই স্তম্ভ আপনাদেরকে বেঁধে ফেললো, আর আপনারা বাঁধন মুক্ত হতে পারলেন না। এই অক্ষমতা কি আপনাদের একটুও নেই? আমাদের কিন্তু তাজবির সজীব ছিল, কিন্তু আমাদের একটা তিনটা জিনিস আপনি লক্ষ্য করেন। আজকে সবাইকে আমি, সারা বাংলাদেশে যারা গণমাধ্যম কর্মীরা শুনছেন এবং দেখছেন, আজকের বিষয়টা হচ্ছে আমরা কেমন ছিলাম। এই কেমন যে প্রশ্নটা আপনি করেছেন, এটি হলো আমরা প্রথম কিন্তু ৫৭ ধারা যখন আইনটা ছিল, এখন অসংখ্য সাংবাদিক, যেমন ঢাকা বলেন এবং মফস্বল বলেন, ঢাকার মানে রাজধানী থেকে শুরু করে কিন্তু আপনার এই যে মফস্বল এলাকা যারা সিনিয়র সাংবাদিকরা কিন্তু এই যে ৫৭ ধারায় আমরা কিন্তু হাত বাঁধা ছিলাম। অনেক রিপোর্ট করে কিন্তু প্রায় আমার কাছে একটি তালিকা ছিল, প্রায় ২৫০ সাংবাদিক কিন্তু ৫৭ ধারায় তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে, জেল কেটেছে এবং তাদের কিন্তু নির্যাতন করা হয়েছে অনেক সময় দেখেছেন। তারপরে মাঝামাঝি সময়টা আসলো, এই আইসি ৫৭ ধারাকে কি করলো, একটু নর্মাল করতে বলেছে সরকার, আওয়ামী লীগ সরকার। কিন্তু তা কিন্তু করেছে, তার চেয়ে বেশি করেছে আমাদেরকে আইসিটি একটি করে। আইসিটি নরমাল কে এবারে অ্যাবনরমাল করে ফেলছে। আইসিটি আইনটা যখন হলো আমাদের ক্ষেত্রে, তখন তো আগে তো ৫৭ ধারায় কিছু কম্পিউটার, কিছু আসবাবপত্র কিন্তু তারা উদ্ধার করতে চেয়েছে, কিন্তু যখন আইসিটি আইনটা যখন করবে, তখন অলরেডি যখন একজন সাংবাদিক এটা রিপোর্ট করেছে, তার বাসায়, তার অফিসে গিয়ে একদম কম্পিউটার, তার ল্যাপটপ, তার জিনিসপত্র সবকিছু নিয়ে আসছে। তখনও কিন্তু এই সাংবাদিকদের জন্য এই কারাগারে একটি জায়গা ছিল। আমরা বলবো এখন কেমন আছি, ৫৭ ধারায় গেল না, এখনের আগে আমি ওই জায়গাটা একটু প্রশ্ন করে আসতে চাই। সেটা হচ্ছে, আপনি বলছেন সাংবাদিকরা নির্যাতিত ছিল, কিন্তু যে গণমাধ্যম ব্যক্তিত্বরা মানে সাংবাদিকরা নেতৃত্ব দিয়েছেন, আপনি কি দেখেননি? যদি খারাপ ভাষায় বলি, সেটা হচ্ছে না, খারাপ ভাষাটা বাদ দিই, আমরা তোষামোদী যদি বলতে পারি, এই সরকারের তোষামোদী করার মতো গণমাধ্যম ব্যক্তিত্বের কি অভাব আছে? যদি না থাকে, তারা যদি করে থাকেন, এই দায় কি আমাদেরও নয়? আমরা তাদেরকে নেতা কেন বানালাম? সুন্দর কথা বলেছেন। একটি বিষয় ব্যাখ্যা দিচ্ছি, আপনি দেখেন, আপনার ২০১৮ সালের প্রথম দিকে একটি যে বিষয়, এটি বাংলাদেশের মানুষ কিন্তু জানে। আমি কক্সবাজারের কথা বলি। মেজর সিনহা সাহেব, তিনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। এই সেনাবাহিনী কর্মকর্তা যখন মানে খুন হয় টেকনাফ এলাকায়, এই খুন হওয়ার ৪ মাস আগে প্রায় ১৫টি রিপোর্ট করেছিল ওই টেকনাফ থানার ওসি ছিল ওই ওসি প্রদীপ কুমার দাস, তাকে নিয়ে। তিনি মাদক, ইয়াবা এই নিজে বিক্রি করতেন এবং তার প্রায় ৪০ জন শুধু সোর্স ছিল তাকে ইয়াবা বিক্রি করার জন্য। আর এগুলো নিয়ে যখন আমাদের একজন সম্পাদক, অর্থাৎ কক্সবাজার বাণিজ্য সম্পাদক, আপনি জানেন যে ফরিদুল মোস্তফা, তিনি কিন্তু রিপোর্টগুলি প্রকাশ করেছেন।
প্রকাশ করার পরে কিন্তু তাকে এই ঢাকা থেকে অর্থাৎ রাজধানী শহর থেকে কিন্তু ওসি প্রদীপ তার টিম এখান থেকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে আপনি জানেন তার বিষয়ে যে বিষয়টা, আপনি তাকে চোখে গরম পানি দিয়েছেন, তারপরে তাকে এই ময়লা পানি করেছে না, সাংবাদিকের তো শুধু ওই ওসি প্রতি নির্যাতন করেছে, কিন্তু এখানে কিন্তু আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা ছিল তারাও কিন্তু কম করেনি। অর্থাৎ আগেও আমরা খারাপ ছিলাম, মাঝামাঝিও খারাপ ছিলাম সাংবাদিকরা। যেমন দেখেন, আমরা যারা ঢাকাতে যারা কাজ করি, যারা ঢাকাতে আমাদের অনেক সিনিয়র ভাইরা আছে, ঢাকার কথা আমরা বলি, এই সকাল 10টা থেকে একটি গণমাধ্যম কর্মী হিসেবে সে যারা মাঠ পর্যায়ে কাজ করি এবং হাউজে কাজ, আমরা আসলে কত খারাপ, কেন খারাপ সেটা যদি বলতেন। আচ্ছা, আমরা যে কেন খারাপ, আমাদের কিছু কিছু গণমাধ্যম কর্মী আছে আমরা অতিরিক্ত বেশি করতে যাই, যে কাজটা গণমাধ্যম কর্মীদের করা উচিত, যতটুকু করা উচিত তার যে নিয়মের বাইরে যখন আমরা করি তখন কিন্তু আসলে। আচ্ছা, আপনি উত্তর না, আপনি যদি একটু কমপ্লিমেন্ট দিতেন একটা ব্যাপারে, সেটা হচ্ছে ধরেন না যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে সংবাদ সম্মেলন, কোথায়? গণভবনে। কে করছেন? শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী আমরা বলতেই পারি। তো সেখানে তেলের খনি নিয়ে একদল যেতেন। কারা যেতেন? সম্পাদক, হেড অফ নিউজ, বড় বড় সাংবাদিক যাদেরকে আমরা চিনি। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যারা এখন দেশে নেই, পালিয়ে যাচ্ছে? কথা বলেছেন সম্পাদক হিসেবে এটা বলতে চাই, তেলের খনি কোথায় গেল কথা বলেছেন যে এই যে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে সংবাদ সম্মেলন হয়েছে, এখানে শুধু তেলের খনি না, বলেন যে আপনি মধুর খনি, কারণ না তেল মধু দুটাই ছিল। এখানে আপনার যারা মানে সংবাদ যারা সম্পাদক দেখেছেন, বেশিরভাগ দেখেন যারা ভালো মানের যারা সম্পাদক তাদের কিন্তু খুব কম সংখ্যা রেখেছে, এবং যারা আওয়ামী পন্থী ছিল, যারা আওয়ামী লীগের দালাল ছিল, তাদেরকে দেখেছে তারা শুধু তেলের সাথে মধু নিয়ে গেছে। মানে এত পরিমাণ মধু তারা এখানে দিয়েছে যেগুলো মানুষ আসলে। কিন্তু উচিত কি এরকম না যে সরকার প্রধানকেও আপনার জবাবদিহিতার নিশ্চিত করতে হবে, জবাবদিহিতার আয়তায় আনতে হবে, তাই না? প্রশ্ন তো এরকম হবে, তেল না দিয়ে প্রশ্ন হবে যে জনপ্রধানমন্ত্রী আপনি কেন এটা করলেন, বা এটা দেশের জন্য তো ভালো হলো না, আপনি জবাব করতে পারবেন না। এই জবাবটা কি আপনারা চাইতে পেরেছেন? আমরা পেরেছি। এটা কেউ এই যে বললাম, আরেকটা কথা বলি, যে কথাগুলো আমরা বলছি এখন, এই কথাগুলোকে আমরা টক শোতে বসে বলবো, এটা কল্পনা করতে পেরেছি? না না না, আমরা তাহলে এখন একটু ভালো আছেন কিনা স্বীকার করেন। না, একটু ভালো আছেন তো, কোনোদিনই ভালো আছে, কিন্তু আতঙ্কে আছি এখন। কি আতঙ্ক? এটা যদি বলতেন। দেখেন এখনকার যে সময়টা, যেমন 2 মাস আগের কথা, এই 2 মাস আগে যেভাবে গণমাধ্যম কর্মীরা কিন্তু সারাদিন কিন্তু পরিশ্রম, আপনিও করেছেন, এখানে সবাই করেছে, এই সারাদিন পরিশ্রম করে আমরা আর পরিবার আতঙ্কে থাকে। কেন আতঙ্কে থাকে? আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার মা, আমার বোন, আমরা সারাদিন বাসায় আমাদের বসে থাকি। যে আমরা এখন সমস্যা কোথায়? ডক্টর ইউনূস কখন ভয় দেখাইছে না, আমাদের ভয় দেখাইছে। এখন যে তথ্য উপদেষ্টা সে ভয় দেখিয়েছে আপনাদেরকে, যে হচ্ছে আপনার সামনে তারা তো বলছে যে আপনার করেন, কিভাবে করব? এখানে শুধু দেখেন এই যে আজকে 20 দিনে, আজকে 20 দিনে ডক্টর ইউনূস যদি বলে যে সাংবাদিক ভাই বোনেরা আপনারা কি চান, ধরেন ওই তার মধ্যে আমার যে কথাটা, আপনি তো প্রতিনিধিত্ব করেন, আপনি সাংবাদিক নেতাও আবার পত্রিকার সম্পাদকও, আপনি সাংবাদিকদের পক্ষ হয়ে অথবা একজন সাংবাদিক হিসেবে কি চাইবেন ডক্টর ইউনূসের কাছে? আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি জিনিস আমি চাই, আমাদেরকে যদি বাঁচতে দেওয়া হয়, বাঁচতে দিতে চান, তাহলে প্রথম গণমাধ্যম কর্মীদেরকে বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবেন? নিরাপত্তা? হ্যাঁ, না, নিরাপত্তা তো স্বাভাবিক। গণমাধ্যম কর্মীরা বাঁচতে গেলে দুটো নিরাপত্তা, একজন করে সৈনিক দিয়ে দেবে সাথে? না না, সেনাবাহিনী না, আইন শৃঙ্খলা যেন সঠিকভাবে। এটাই আমি শুনতে যাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি দেখেন আরেকটা তার বিষয়ে বলি যে আমরা কিন্তু, তাহলে প্রশ্নটা বা উত্তরটা এরকম হবে কিনা যে সাংবাদিকরা ভালো নেই নাকি দেশই ভালো নাই, দেশের মানুষ সাংবাদিকরা ভালো নেই, আর দেশের মানুষ সবাই ভালো আছে? সবাই ভালো আছে এখন। আচ্ছা, আমরা শুধু গণমাধ্যম কর্মীরা আমরা ভালো নেই। আচ্ছা, কেন ভালো নেই দেখেন, আমরা আগে আতঙ্কে ছিলাম, এখন আতঙ্কে আছি। এখন একজন সাংবাদিক যে ঘরে যাবে বা রাস্তা থেকে বাসায় যাবে, সে কিন্তু আতঙ্কে থাকে। কেন আতঙ্কটা থাকে? কে তুলে নিয়ে যাচ্ছে? আগে আইন শৃঙ্খলা বাহিনী যদি, এখনকার যে অবস্থাটা, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। এখন দেখা যাচ্ছে যে আপনি একটা সামান্য বিষয়, গতকালকে কুষ্টিয়ার কথা বলি, আপনি কুষ্টিয়াতে একজন ট্রাফিক পুলিশ একটি রেল ক্রসিং এর পাশে দাঁড়িয়ে সে নিরাপত্তার জন্য সে দায়িত্ব পালন করছে। এই ট্রাফিক পুলিশকে 2 জন নারী প্রকাশ্যে পিটিয়েছে, স্যান্ডেল দিয়ে, জুতা দিয়ে, জুতা দিয়ে পিটিয়েছে। আপনি চিন্তা করেন যে আপনার পুলিশকে যখন স্যান্ডেল দিয়ে পিটিয়েছে, সাংবাদিকদের কাছে পিটাবে না? এই নিরাপত্তা কোথায়? এই আতঙ্কে তো। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে আগের যেই আমলটা ছিল 16 বছরের আমল, ওই আমলে হচ্ছে পুলিশ তুলে নিয়ে যেত,
হ্যাঁ, এখন হচ্ছে সন্ত্রাসী আপনাকে তুলে নিয়ে যেতে পারে, ভয়টা দুই রকম হয়েছে। সন্ত্রাসী না বলতে ভয় আছে, ভয় আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো কাজ করছে। আপনি দেখেন ইতিমধ্যে কিন্তু কেন করছে না বলে আপনার মনে হয়? কাজ করছে এবং করছেও না। দুটো জিনিস আমি ব্যাখ্যা দিচ্ছি। 10 টাকার এই 10 টাকা 10 টাকার হচ্ছে কি এখন ডক্টর ইউনূসের দোষ কি? না 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 না, উনি তো না, ওনাকে নাকি যারা এই যে শহীদ হলো বা যারা আহত হলো তাদের দোষ? তারা তো আমাদেরকে একটা সুন্দর একটা দেশ গঠন করে দিয়েছে। হ্যাঁ, আর যে সুন্দর দেশটা গঠন করে দিয়েছেন ছাত্র সমাজ যারা যে কাজটা করেছেন তাদের কাছে আসলে আমরা কৃতজ্ঞ। তারা আমাদের এই জায়গাটায় সাংবাদিকদের ভূমিকাটা কি? যে আইন শৃঙ্খলা যে কাজ করছে না, যাতে করতে পারে জনসচেতনতামূলক কাজ বা জবাবদিহিতার জায়গাটা কি করতে পারে সাংবাদিকরা? সাংবাদিকরা এখন আসলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গেলে খুব বিপদ আসছে। এটা কিন্তু নিরাপত্তা দ্বারা কিন্তু অনেক ঘাটতি রয়েছে। যে আমি বলছি নিরাপত্তা যে নেই বাংলাদেশে, কেউই তো পাচ্ছে না, সাংবাদিকরা পাচ্ছে না, সাধারণ জনগণ পাচ্ছে না, তারা যে পাবে এই ব্যাপারে আমাদের কি কিছু করণীয় আছে কিনা? সাংবাদিক এখন করণীয় আছে বলতে কি, আমি কিন্তু মাঝখানে এই জবাবটা চাইতে পারি না সরকারের কাছে? চাইতে পারি। আগে 16 বছর তো আমরা চাইতে পারতাম না, এখন তো সুযোগ আছে চাওয়ার। চাইতে পারি তাজবির সজীব, বিষয়টা হলো কি চাইলেও দিবেন এরকম না দিবে। মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু একটি কথা বলেছেন মাঝখানে, যে গণমাধ্যম কর্মীদেরকে অনেকটা মামলা যেন অযথাজনক হয়রানি না করে, এটি কিন্তু তিনি বলেছিলেন। তবে এরপরেও কিন্তু আমার কাছে 122 জন সাংবাদিক সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। আবার অনেক বাদীরা কিন্তু জানে না যে সাংবাদিকরা যে আসামি করা হয়, তারাও জানে না, নাম দিয়ে দিচ্ছে, বাবার নাম দিয়ে দিচ্ছে ভুল, এইভাবে আতঙ্ক করে রাত কাটছে। আচ্ছা, সাংবাদিকতার সাথে কিন্তু অপসাংবাদিকতা হয়, যেটাকে আমরা হলুদ সাংবাদিকতা বলি। তো হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে না? হলুদ সাংবাদিকতা বলতে কি, এটা কিন্তু বিগত সরকার, আমরা কিন্তু বারবার বলেছিলাম যে আপনি জানেন যে বনেক বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ, বনেক আপনি সভাপতি, সেটা অনলাইন, যেটা আমি সভাপতি, সাধারণ সম্পাদক, BD24 লাইভের যে সম্পাদক আসাদ কিন্তু সবসময় বলেছিল যে, আমাকে বলছে যে বিগত সরকারকে কিন্তু বারবার আমরা চিঠি দিয়েছিলাম যে যেসব অনলাইন পোর্টালগুলি রেজিস্ট্রেশন নাই, গভর্নমেন্টের আইনে আওতায় আসে নাই বা অনুমোদন পায়নি, তাদেরকে কিন্তু একটা অনুমোদন দেওয়ার জন্য এবং তাদেরকে তালিকা করার জন্য, দুটা পার্ট করার জন্য, যে কারা হচ্ছে কই সামান্য যারা দলীয় ব্যানার পেয়েছে, না না আওয়ামী লীগের যারা আসাদ সেই শুনেন দলীয় ব্যানারে সংখ্যক কম, এরকম 10টা বলেন, কিন্তু যেসব অনলাইন গুলি অনুমোদন পেয়েছে বেশিরভাগই কিন্তু রাজনীতির পরিচয় দ্বারা অনুমতি পেয়েছে। এটা সঠিক। হ্যাঁ, এখন কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এখন আমরা চাইবো, আমার প্রশ্ন একটু অন্যরকম আছে। বলেন। অনলাইনটা ছেড়ে গেলাম, ঠিক আছে, অনেক কথা আছে অনলাইন নিয়ে, কিন্তু যারা টেলিভিশনের সাংবাদিক, দৈনিক পত্রিকার সাংবাদিক, তারা কি হলুদ সাংবাদিকতা করছে না? আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনাকে একটা সামান্য বিষয় একটা বলি, যেটি নিয়ে একদম আমরা সবাই সাফার হচ্ছি। দৈনিক পত্রিকা যারা সম্পাদক আছি, তাদের ব্যথা গায়ে পা থেকে মাথা পর্যন্ত ব্যথা। কিসের ব্যথা? আমরা দেখেছি আরো 15 বছর আগে কাগজের দাম ছিল 34 টাকা কেজি, আর এখন কাগজের দাম হচ্ছে 78 টাকা কেজি। একটি পত্রিকা, যে কোনো একটি পত্রিকা 8 পাতা বলেন, 12 পাতা বলেন, 20 পাতা বলেন, একটি পত্রিকা বের করলে আপনার 40 টাকা থেকে 50 টাকা লস হয়। এখন এই যে সম্পাদকের উপরে যে গায়ে ব্যথা, এই ব্যথা যখন দূর হবে, এটি হলো আমরা চাইবো যে এই বর্তমান সরকার আমাদেরকে এই ব্যথা দূর করতে গেলে একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এটা হচ্ছে কাগজের দাম যদি মূল্য কমায় আনতে পারে, তাহলে আমরা সাংবাদিকদেরকে ঠিক মতন তাদেরকে সম্মাননা ভাতা দিতে পারবো। আর যদি এইভাবে, ব্যথা তো একটা না, ব্যথা তো আরো আছে আপনাদের। কোন কোন ব্যথাগুলি? হ্যাঁ, ওই যে একটা কথা বলে গ্রাম্য ভাষায়, সেটা হচ্ছে সারা গায়ে ব্যথা, ওষুধ দেবো কথা। আপনি এটা বের করলেন, ঠিক আছে, প্রতিনিধি যারা, শুধু আপনার প্রতিনিধিরা, আমি কিন্তু বলেছি যে টেলিভিশনের সাংবাদিকরাও আছে, যারা জেলা পর্যায়ের সাংবাদিক কয় টাকা বেতন পায়? আমি একটু উদাহরণ দেব। ধরেন একজন টেলিভিশনের সাংবাদিক কথার কথা 10,000 পেল বা 20,000ই দিল, খুব কম টেলিভিশন আছে 20,000 দেয়, তার সংসারে প্রতি মাসে দেখা যাচ্ছে 50,000 থেকে 60,000 খরচ হয়, ব্যাংকে 1-2 লাখ টাকা জমা হয়। কোথা থেকে হয়? জবাবটা দেবেন আপনি? হ্যাঁ, একটি সুন্দর প্রশ্ন করেছেন, সুন্দর উত্তর দিচ্ছি। আমি কিন্তু মফস্বলে সাংবাদিকতা করি। হ্যাঁ, করেছি। আমার বেলায় আমি বলি, আমাকে আমার দেখা চোখ কি বলে? হ্যাঁ, আমার দেখা চোখ বলে যে আমরা যে অর্জনটা করেছি সেটি অনেক পরিশ্রমের অর্জন করেছি। যেমন ব্যাখ্যা দিচ্ছি, আমি যখন মফস্বলে কাজ, আমি যেটা বললাম এটা কিন্তু সবাই করে না, অনেকেই করে, যারা করে তাদেরকে আপনি ধরবেন কিভাবে? ফলো করছেন আপনি, কিন্তু 90% সাংবাদিক যে কিভাবে অর্জন করে সেটা একটু শোনেন। যেমন একজন মফস্বলের সাংবাদিক যদি সে অনারিয়াম পায় 10,000 টাকা, সে সারাদিন বিজ্ঞাপন তৈরি করে, কিন্তু মাসে কমপক্ষে 1 লাখ টাকা বিজ্ঞাপন। আর হাউস থেকে পত্রিকা মালিক কর্তৃপক্ষ কিন্তু তাকে 40% কমিশন দিচ্ছে। তাহলে 40% নিয়ে কিন্তু সে 50,000 টাকা হলে কিন্তু গ্রামগঞ্জে সে না, এটা তো প্রপার ওয়ে। কিন্তু আপনি একদমই দেখেননি যে চাঁদাবাজি শব্দটা, চাঁদাবাজি যে হয়,
কিছু কিছু যেমন আমি আওয়ামী লীগের সময় চাঁদাবাজি হয়েছে, এখনো কিন্তু চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি কারা করছে? সাংবাদিকরা করছে। এরা কিন্তু কিছু ব্যক্তি সাংবাদিকদের কি করা উচিত? ফাঁসি দেওয়া উচিত? মানে তাদেরকে, এটা তো আইনের কথা বলতে পারি না, বাট আবেগে তো আমরা বলতে পারি। আমরা যেহেতু সঠিক সাংবাদিকতা করেছি, অনেক কষ্ট করে করেছি, গায়ে গতরে খেটে কষ্ট করে পেট চালাচ্ছি, তাই না? তো আমরা কি দাবি করতে পারি না যারা হলুদ সাংবাদিকতা করছে ওদের জন্য তো আমাদের বদনাম হচ্ছে, এদের ফাঁসি হোক, বলতে পারি কিনা? না না না, এটা আমরা আসলে বলতে পারি না, কারণ এটা এটা অন্যায়, তো মানুষের সাথে অন্যায় করা হচ্ছে। বলতে আমরা কি আসলে অন্যায়টা কখন জানেন? আদালতে যখন মানুষের শাস্তি হয় তখন কিন্তু আসলে আমাদের এই অন্যায়টাকে বলা হয়। তবে আমি একটি তাজবীর সজীব সুন্দর প্রশ্নের কাছে সুন্দর প্রশ্ন উত্তর দিচ্ছি। বিডি24 লাইভে যারা আজকে আমাদের এই আলোচনা দেখছেন, আমার সাথে যিনি আছেন অত্যন্ত বিজ্ঞ। তবে আমার কাছে একটি প্রশ্ন হচ্ছে যে সারা দেশে যারা গণমাধ্যম কর্মী আছে অত্যন্ত পরিশ্রম করে, বিভিন্ন হাউজে অনেক পরিশ্রম করে, তাদের যেন আতঙ্ক কেটে যায়, তারা যেন আতঙ্ক না থেকে তাদের দায়িত্ব পালন করতে পারে সরকারের পক্ষ থেকে। এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা একটা বিনীত অনুরোধ করব, যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ করছে, পুলিশের সদস্য বলেন, র্যাব বলেন, আপনার সেনাবাহিনী বলেন, সবাই যেন তাদের নিজ নিজ দায়িত্ব থেকে সঠিক দায়িত্ব পালন করতে পারে, তাদের যেন কাজে কোনো বিঘ্ন না ঘটায়। এখন হঠাৎ করে যদি পুলিশের উপরে হামলা করে, পুলিশের কাজ থেমে যায়। এটি যেন বাস্তব আইন শৃঙ্খলা বাহিনী বাস্তবায়ন করতে পারে, তাহলে আমরা সাংবাদিকরা শান্তিতে থাকতে পারবো, আমরা এটি বাস্তবায়ন করতে পারবো। আপনাকে ধন্যবাদ লেখক তাজবীর সজীব। আজকের এই আয়োজনটি আমাদের খুব পছন্দ হয়েছে, আবারও পূর্বে আয়োজনে আসবো, আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে আমরা সুন্দর একটি আয়োজন নিয়ে আসবো। ধন্যবাদ রফিক ভাই, যেটা বললেন সম্পাদক প্রতিদিনের কাগজ, উনি মূলত সাংবাদিকদের নিরাপত্তা চেয়েছেন, অনেক কথা বলেছেন, আমরাও তাই চাই। এবং আমরা হলুদ সাংবাদিকতা নিয়ে কথা বলেছি, অপসাংবাদিকতা নিয়ে কথা বলেছি, সাংবাদিকতার জায়গাগুলো নিয়ে কথা বলেছি, রাষ্ট্র নিয়ে কথা বলেছি। সব মিলিয়ে একটি সুন্দর রাষ্ট্র চাই, আলোকিত রাষ্ট্র চাই, সঠিক দিশায় যাচ্ছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্র আমরা দেখতে চাই বাংলাদেশকে। এবং সেখানে সাংবাদিকরা ভালো ভূমিকা পালন করবে, আলোর ভূমিকা পালন করবে, এই প্রত্যাশাই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।